স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানার। প্রতি শুক্রবার আমরা গেম অন নিয়ে রাত 8টায় থাকছি আপনাদের সঙ্গে। দর্শক, আমরা জানি যে আসলে আমাদের ক্রীড়াঙ্গনে অনেক কিছু চলছে। আমাদের ক্রিকেট অঙ্গনে, আমাদের ফুটবল অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা কিন্তু এখন চলছে। আমরা যদি এখন ক্রিকেটের কথা বলি, আমরা যদি এখন ফুটবল আমি যদি বলি যে ফুটবল একসময় কিন্তু একটা সোনালী অতীত ছিল, সেই সোনালী অতীত কিন্তু হারিয়ে গেছে। ক্রিকেটও যদি বলি হারিয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনের সোনালী সময়। অন্যরা ভুলে গেলেও যারা সেই ইতিহাসের সাক্ষী তারা এখনো বুকে আগলে রেখেছেন সেসব স্মৃতি। সময়ের পালাবদলে যেসব ক্রীড়াবিদের নামও ভুলে যেতে বসেছে নতুন প্রজন্ম, একসময় তারাই প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের। বিশ্ব দরবারে বাংলাদেশকে এনে দিয়েছেন সম্মানের স্থান। একটা সময় ছিল খেলার দিনে শহর থেমে যেত, চোখ থাকতো মাঠে, কান রেডিওতে। বাংলাদেশের পতাকা তখন উঠতো গ্যালারিতে। আজও উড়ে, শুধু খেলার মান বদলে গেছে, কিন্তু ভালোবাসাটা কখনো বদলায়নি। ফুটবল ছিল আমাদের প্রথম প্রেম। সেই প্রেমে ছিল উত্তাপ, ছিল গর্ব, ছিল গর্জন। মোহামেডান আবাহনী ম্যাচ মানেই সমর্থকদের হৃদয়ে ছিল যুদ্ধ। কালু যখন গোল দিতেন বাংলাদেশ উল্লাসে গর্জে উঠত। আমরা তখন স্বপ্ন দেখতাম একদিন পৌঁছে যাব বিশ্বমঞ্চে। আজ মাঠে তেমন ভিড় নেই, মোমেন মুন্না, সাব্বিরও নেই, কিন্তু স্মৃতির গ্যালারি এখনো পূর্ণ। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে দর্শক পরিপূর্ণ একটি মাঠ ছিল এবং সেখানে খেলতে আমাদের সবসময় উৎসাহিত করেছে দর্শক। এখন দর্শকবিহীন ফুটবল হয়ে গিয়েছে। দীর্ঘ 90 দশকের পর থেকে, যেটা আমি মনে করি, দর্শক যদি মাঠে না আসে সেই খেলার উত্তেজনাও থাকবে না এবং সেই খেলার খেলবারও কিন্তু সঠিকভাবে খেলতে পারবে না। আমি গত 15 থেকে 20 বছর ক্রীড়ামন্ত্রীদের বলেছিলাম যে বিকেএসপিগুলিতে আমরা ইস্ট ইউরোপের কোচ নিয়ে আসি, ক্রোয়েশিয়ার রানি কিংবা যুগোস্লাভিয়ার রানি, বিকেএসপিগুলিতে দিয়ে দিই, কোচে দেই, ট্রেনার দেই, ফিজিও দিই। আর ন্যাশনাল টিমকেও আমরা যেই দেশে কোচ আনবো সেই দেশের কোচ আনবে এবং আবাহনী মোহামেডান ব্রাদার্সকে বলে দিই তোমাদের ওই দেশের কোচ আনতে হবে। তাহলে হবে কি, সবগুলি দল একই সিস্টেমে ফুটবল খেলে। ইংল্যান্ডের জুনিয়র টিমটা যে স্টাইলে ফুটবল খেলে, হ্যারিকেনরা সেই একই স্টাইলে ফুটবল খেলে। যখন ফুটবল একটু একটু করে ম্লান হচ্ছিল তখনই উকি দিচ্ছিল ক্রিকেট। আর তার হাত ধরেই এলো 5 জন যোদ্ধা, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদ। তাদের বলা হলো পঞ্চপাণ্ডব, কিন্তু তারা শুধু 5 জন মানুষ নয়, তারা এক একটি অধ্যায়। তাদের ব্যাটে বলে নেতৃত্বে বাংলাদেশ শিখেছে মাথা উঁচু করে জয় তুলে নিতে। আজ ক্রিকেট আমাদের আত্মবিশ্বাস, আমাদের গর্ব, আমাদের চলার পথ। কিন্তু ওদের মতো আর কেউ কি উঠে এসেছে? তুমি সিস্টেম দিয়ে এই ধরনের প্লেয়ার সবসময় আসে না। অস্ট্রেলিয়া কিন্তু এখনো সেই নন পায়নি, তাদের থেকে ভালো সিস্টেম তার নেই। সব দেশে দেখবেন যারা আইকন প্লেয়ার চলে গেছে তাদের মধ্যে প্লেয়ার কিন্তু অনেক দেশে কিন্তু এখনো হয়নি। ইন্ডিয়া, পাকিস্তানে ইনজাম কিন্তু তৈরি হয়নি, আর শ্রীলঙ্কায় সাঙ্গাকারা মাহিলা কিন্তু এখনো তৈরি হয়নি। এরকম অনেক উদাহরণ আছে। সো সাকিব, তামিম কবে আসবে? এই ধরনের খেলোয়াড় সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, যারা লম্বা সময় আমাদের সার্ভিস দিয়ে গেছেন, আমাদের ক্রিকেটটা অন্য জায়গায় নিয়ে গেছেন, সেরকম প্লেয়ার আসবে এই মুহূর্তে নাই। ভবিষ্যতে কেউ তৈরি হবে কিনা সেটা আমাদের জন্য অপেক্ষা করতে হবে। বাট সামটাইমস ইউ নিড টু বি লাকি যে এই ধরনের খেলোয়াড় আপনার দেশে আছে। আমাদের সরকারি পরিকল্পনার অভাব, আমাদের সংগঠনের দূরদর্শিতার অভাব। কারণ ক্রিকেটটা একটা, আমরা যখন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হই এবং তখন যারা কর্মকর্তা ছিলেন, সৈয়দ আশরাফুল হক, পান্না, সাবিচুদ্দি, এরা একটা কথা বলেছিল, ক্রিকেটটাকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে হবে। এই প্রোডাক্টটা বিক্রি করলে যে আর্ন হবে সেটা দিয়ে ক্রিকেট চলবে, সরকারের কোনো টাকা আমরা নেব না। সত্যি কিন্তু ক্রিকেটটা তারা প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পেরেছে। হকি আমাদের সাফল্যের গল্প হতে পারত, কিন্তু হয়ে উঠতে পারেনি। এক সময় ভারতের বিরুদ্ধে গোল দিয়েছি, পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছি। তাই আজ সেই স্টেডিয়ামের টার্ফে শ্যাওলা জমে আছে, ধুলো জমে গেছে স্টিকে। আমাদের আর্থিক সংকট ছিল, কিন্তু স্বপ্নের ঘাটতি ছিল না। আজও সেই স্বপ্ন চোখ মেলে বসে আছে, জেগে উঠবার অপেক্ষায়। হকিতে বড় স্টেডিয়াম হয়েছে, টার্ফ হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু বাড়েনি। সেই ম্যাচ কিন্তু ফুটবলটা দিনে দিনে পিছিয়ে গেছে। আগে 64 জেলা লিগ হতো, জেলা লিগ থেকে প্লেয়ারগুলি ঢাকায় আসতো। ঢাকার ক্লাবগুলি স্কাউট যারা, তারা বিভিন্ন লিগ থেকে প্লেয়ার কালেক্ট করতেন, সেই জিনিসটা হয় না।
গর্জনীন সাফল্যের নাম বাংলাদেশের শুটিং। না ছিল বড় গ্যালারি, না আলো ঝলমলে প্রচার, তবুও দেশের জন্য এনে দিয়েছে সোনা, রূপা, ব্রোঞ্জ। আসিফ, বাকি, সাবরিনা, রত্নারা প্রমাণ করেছে চুপচাপ থেকেও জয় করা যায়, শুধু নিশানাটা ঠিক রাখতে হয়। শুটিং আমাদের মনে করায় গর্বের শব্দ সবসময় উচ্চস্বরে হয় না, কিন্তু সেও যে অতীত সোনালী দিনের গল্প। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমার সঙ্গে স্টুডিওতে কিন্তু একজন অতিথি উপস্থিত আছেন। আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক MM কায়সার ভাই। আপনাকে স্বাগত আমাদের শোতে। একটা প্রতিবেদন দেখছিলাম, প্রতিবেদনটার যেটা মূল বিষয় ছিল আপনিও দেখেছেন যে আসলে সোনালী অতীত হারিয়ে যাচ্ছে কিনা ক্রীড়াঙ্গনের। 54 বছর স্বাধীনতার এক সময় কিন্তু আমাদের দেশের ফুটবল নিয়ে যে ক্রেজ ছিল, হকি নিয়ে যে ক্রেজ ছিল, ইভেন ভলিবল, এগুলো নিয়ে কিন্তু অনেক ক্রেজ ছিল মানুষের মধ্যে। সেই জিনিসটা আজ কমতে 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 এমন জায়গায় এসছে এখন ক্রিকেট ছাড়া আসলে আমরা অন্য কোনো স্পোর্টস ইভেন্ট নিয়ে আসলে অতটা কথা বলি না। এই যে আমরা ক্রীড়াঙ্গনে যে সোনালী অতীত থেকে ছিটকে গেছে, এটার কারণ কি আসলে কায়সার ভাই? আপনি ঠিকই বলেছেন যে সোনালী অতীতটা আমাদের হারিয়ে গেছে ফুটবলে, মানে ক্রীড়াঙ্গনে অন্যান্য ক্ষেত্রে যেভাবে বলা হয় ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে এভাবে ইউজ করা যেতে পারে এটাকে, যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো আপনি যে দিনগুলো চলে গিয়েছে, বিশেষ করে ফুটবলের সোনালী অতীত যেটা চলে গিয়েছে, সেটা তো আমরা মানে হারিয়ে বসেছি এক অর্থে। আপনি 90, 80 এবং 90 দশকের যে ফুটবলের যে উত্তেজনা ছিল, সেই সময় কিন্তু আপনি বৈকল্পিক বিনোদনের একটা অনুষঙ্গ ছিল ফুটবল। আপনি অফিস থেকে বেরিয়ে এসে অনেকে সরাসরি বাসায় আসতেন না, খেলাটা দেখে মাওড়া নাবনি বা যে কোনো খেলা দেখে তারপর তারা আসতেন। এটা হলো একটি দিক। আরেকটি দিক হলো যে তখন ফুটবল ছিল কিন্তু আপনার মানে ঘরোয়া ফুটবল ছিল পুরোপুরি আলোচনার কেন্দ্রবিন্দুতে, সব ধরনের আলোচনায়। আপনি এখন দেখবেন যে কোনো একটা সিনেমা নিয়ে আলোচনা হয় বা কোনো একটা নাটক নিয়ে হয় বা রাজনীতি নিয়ে হয়, তখন আপনি ফুটবল নিয়ে আলোচনাটা হতো, এবং সেটা শুধুমাত্র ক্লাব কেন্দ্রিক না। সেটা দেখবেন আপনি ছোট ছোট যে পাড়া মহল্লা আড্ডায়, রকের আড্ডায়, আপনার ব্যক্তিগত আড্ডায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায়, সব জায়গায় কিন্তু তাই হতো। অথচ মজার বিষয়টা হলো সেই সময়টা কিন্তু আপনি পত্রিকায় বা আপনার টেলিভিশনে কিন্তু এতগুলো ছিল না। পত্রিকায় হাতে গোনা কয়েকটা পত্রিকা ছিল, এবং সেখানেও আপনি খুব বেশি যে আপনার কাভারেজ দেওয়া হতো তাও কিন্তু না। আপনি যখন বড় ম্যাচ হতো তখন কিন্তু ফ্রন্ট পেজে নিউজগুলো আসতো, অথচ কিন্তু অন্যান্য সময় আপনি দেখবেন যে আলাদা করে এখন তো প্রায় সবগুলো পত্রিকার জন্য পত্রিকায় আপনার 1 পৃষ্ঠা বরাদ্দ রয়েছে, কোনো কোনো সময় আপনি 2 পৃষ্ঠাও থাকে, এবং ইভেন্ট যখন আসে তখন 4-5 পৃষ্ঠাও এরকম হয়ে থাকে। কিন্তু তখন এরকমভাবে ছিল না, পত্রিকায় আপনি 1-2টা কলামে কিন্তু স্পোর্টস থাকতো। বিষয়টা হচ্ছিল যে তখন যে খেলাটা ছিল সেই খেলার আবেদনটা ছিল অন্যরকম, উত্তেজনাটা ছিল অন্যরকম। তখন আপনি সেই খেলাটার সঙ্গে আজকে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলার কিন্তু হিসেবটা মিলাতেন না, তখন আপনার কাছে সেটাই মনে হতো যে দিস ইজ দ্য বেস্ট। তো যখন আপনি দেখলেন যে এর চেয়ে ভালো কোনো জিনিস আছে, প্রোডাক্ট, আমি রিপোর্টটা দেখছিলাম যে এখানে যে ক্রিকেটটাকে একটা প্রোডাক্ট হিসেবে কর্মকর্তারা হয়তো বিক্রি করতে পেরেছেন, কিন্তু অন্যান্য খেলাগুলোকে পারেননি। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যখনই আপনি দেখবেন যে বাজারে কোনো একটা জিনিস আপনি কিনতে গিয়েছেন, সেখানে দেখবেন যে আপনি নিশ্চিতভাবে যে সময় বা পরিশ্রম আপনার আর্থিকভাবে যে টাকা দিবেন বা খরচ করবেন, সেখানে আপনি কিন্তু বেস্ট জিনিসটা দেখতে পাবেন, মানে চাইবেন যে আমি বেস্ট জিনিসটা পাই। ঠিক একই রকম ভাবে এখন আপনি ফুটবল যদি দেখতে চান, তাহলে মাঠের ফুটবল, বাংলাদেশের যে খেলা হয়, স্টেডিয়ামে যে খেলা হয়, যার ঘরোয়া লিগ যেটা হয়, সেটার আনন্দটুকু যে দেখে যা পাবেন, সেখান থেকে দেখে ফুটবল দেখে যে বিনোদন আপনি পাবেন, সেটা কিন্তু অনেক বেশি পাবেন আপনি টেলিভিশনে বিজ্ঞাপন দেখে। নিশ্চয়ই কায়সার ভাই, যেহেতু আপনি ফুটবলের কথাটা এতক্ষণ টানলেন যে একসময় ফুটবলের সোনালী অতীত ছিল, মাঝখানে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছিল, এখন মডার্ন ফুটবলের কথা যদি বলি, একদম সাম্প্রতিক বাংলাদেশের কথাই যদি বলি, হামজা ইফেক্ট একটা আমরা দেখেছি, এবং সেটার মাধ্যমে কিন্তু ফুটবলের একটা পুনর্জাগরণের একটা ব্যাপার আমরা দেখেছি, যে মানুষের মধ্যে আবার ফুটবল নিয়ে আমি যদি বলি আমার বন্ধু বান্ধবের মধ্যেও দেখেছি যে তারা ওই ম্যাচটা, ইন্ডিয়া এবং বাংলাদেশি যে ম্যাচটা ছিল হামজার ডেবিউ ম্যাচ, সেই ম্যাচটা দেখার জন্য তারাও কিন্তু টিভি সেটের সামনে বসা ছিল। আপনার কি মনে হয় সেই সোনালী অতীত কি এখন ফিরে আসা সম্ভব আস্তে আস্তে? এখন ফুটবল ফেডারেশন যে হাতে যে প্রজেক্টগুলো নিয়েছে বা তারা যেভাবে চেষ্টা করছে ফুটবলকে এগিয়ে নিতে, আপনার কি মনে হয় যে এটা কি লং টার্ম, এটার ইম্প্যাক্টটা কেমন হতে পারে? সুযোগ আপনার সামনে এসেছে, এখন দেখতে হবে যে সেটা আপনি কিভাবে কাজে লাগাবেন। কিন্তু কেউ যদি শুধু মনে করে থাকে যে ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা করে আপনি যদি ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাহলে আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে। আমি আপনাকে পিঙ্কি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, শুধু একটা বলি। আপনি বলেন যে গত 6 মাসে স্পেনের জাতীয় দল কয়টা ম্যাচ খেলেছে?
কিন্তু তারপরেও আপনি দেখবেন যে স্পেনের ফুটবল নিয়ে আলোচনা কেন বেশি আসছে, বিকজ আপনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা মানে ক্লাব কেন্দ্রিক। সো আপনাকে ফুটবলটাকে যদি আপনাকে আবার সেই যে সোনালী অতীত কথা বলছেন যে সেই জায়গায় আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ক্লাব কেন্দ্রিক ফুটবলটাকে অনেক বেশি জোশ এবং জোশিলা করতে হবে এবং অনেক বেশি আপনার এটার মধ্যে এক ধরনের উত্তেজনা, আবেগ এবং মানুষের যেন ক্লাবের প্রতি মানুষের যে টান, যে উত্তেজনা থাকে সেটা আপনাকে ক্লাবটাকে ওন করা, যে ক্লাবটাকে ওন করা। আপনি আমি অনেক আবাহনী এবং মোহামেডানের সমর্থকদের চিনতাম যে যারা ধরেন আপনি মোহামেডান বা আবাহনী যে ম্যাচে জিতেছে সেই ম্যাচে যে ড্রেস পরে গিয়েছিল পরের ম্যাচেও কিন্তু সেটা পরে যেত। তো আপনি সেই ধরনের উত্তেজনা বা সেই ধরনের যে এক ধরনের একটা ফ্যানের যে ফ্যানাটিজম বা পাগলামো যেটাকে বলা হয়, সেটা কি আপনি আছে এখন মোহামেডান আবাহনীকে ঘিরে? নেই। ক্লাব কেন্দ্রিক এই উত্তেজনাটা কিছুটা হলেও আপনি বসুন্ধরা কিংস নিয়ে আসতে পেরেছিল, কারণটা হলো যে সাফল্য। আপনি যে কোনো জিনিসের দেখবেন যে আপনি যখনই একটা সাফল্য পাবেন সেটার পিছনে কিন্তু আপনার অনেক ধরনের অনুরণ তৈরি হয় এবং অনেক ধরনের সমর্থনও তৈরি হয়। বাট শুধুমাত্র একটা দুটো ক্লাবকে কেন্দ্র করে আপনি বা একটা দুটো সিজনকে কেন্দ্র করে আপনি এটা এগোতে পারবেন না। কাইসার ভাই, একটা জিনিস না এখন অনেক আলোচনা হচ্ছে, এটা আপনার কাছ থেকে আমি জানতে যাবো, যেহেতু আপনি সিনিয়র ক্রীড়া সাংবাদিক, আপনি একদম খেলোয়াড়দের সঙ্গে মিশে যান, তাদের সঙ্গে কাজ করছেন। অনেকেই বলছেন যে প্রবাসী ফুটবলারদেরকে যখন ইনক্লুশন করা হচ্ছে, কেউ কেউ এটার পক্ষে কথা বলছেন যে হ্যাঁ খুব ভালো কাজ করছে ফুটবল ফেডারেশন, ইন দ্য লং টার্ম ফুটবলে যে ক্রেজটা ফিরছে বা সব কিছু মিলে পজিটিভ। আবার কেউ কেউ বলছেন এতে ফুটবল ধ্বংস হয়ে যাবে, ইন দ্য লং টার্ম এটার কোনো ইম্প্যাক্ট থাকবে না, ইটস আ শর্ট টার্ম সাকসেস। এবং শর্ট টার্ম সাকসেসের দিকে এখন বেশি ঝুঁকে যাচ্ছে ফুটবল ফেডারেশন, যেটা লং টার্ম ইম্প্যাক্টটা নেগেটিভ হবে। এই ক্ষেত্রে আপনার কি মতামত? না, অবশ্যই এটি আমি মনে করি না যে এটা আপনাকে একেবারে আপনি লং টার্মদের যদি চিন্তা করেন যে আপনি সব ফুটবলারকে আপনি প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আসবেন এবং তাদেরকে খেলাবেন, এই চিন্তাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো অবশ্যই আমি মনে করি যে এখানে ঘরোয়া ফুটবল যারা রয়েছেন বা ঘরোয়া ফুটবলে যারা খেলেন অথবা এখানকার যে ফুটবলের কালচার, সেই কালচারের সাথে আপনি দেখবেন যে ঠিকমতো জিনিসটা অ্যাডাপ্টেড হবে না। এবং আমার কাছে মনে হয় যে এটা আপনি শর্ট টার্ম একটা সলিউশনের জন্য ইটস এ গুড, কোনো সন্দেহ নেই। এবং এটা যে গুড তার অন্যতম এটা হলো যে আপনার হামজাকে নিয়ে আসার পরে যে ধরনের একটা ফুটবল উত্তেজনা তৈরি হয়েছিল বা একটা ক্রেজ আমেজ তৈরি হয়েছে, সেটা কিন্তু আপনাদের হাতে প্রমাণিত। কিন্তু তাই বলে আপনি যখনই 11 জন খেলোয়াড়কে আপনি প্রবাসী ফুটবলার হিসেবে খুঁজবেন, তখন বোঝা যাবে যে এই 17 কোটি বা 18 কোটি মানুষের মধ্যে আপনি কি 11 জন ফুটবলারকে খুঁজে বের করতে পারছেন না, তাহলে ব্যর্থতাটা কার? তবে কাইসার ভাই, যখন আমি যেটা বুঝি, যে আমি যদি আপনাকে সেইভাবে জিজ্ঞেস করি যে বাংলাদেশে একটা ফুটবল কালচার বা একটা স্পোর্টস কালচার তৈরি করা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন যে কালচারটা আছে, এই কালচারের মধ্যে থেকে আসলে ফুটবলটাকে বা আমাদের ক্রীড়াঙ্গনকে খুব বেশি এগিয়ে নেওয়া সম্ভব না বলে আমি মনে করি। কারণ মডার্ন ফুটবল, মডার্ন ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই পেসে আমরা আগাতে পারছি না, বিকজ আমাদের ওই এক্সপোজারটা নাই। আমরা কিন্তু আসলে ওই লেভেলে খেলতে পারছি না। আমরা কিন্তু গেটা বার্সেলোনার সাথে ম্যাচ খেলছি না, রিয়াল মাদ্রিদের সাথে খেলছি না। এই যে বাইরে থেকে যে প্লেয়ারগুলো আসছে, শেফিল্ডে খেলার একজন প্লেয়ার আসছেন, কিংবা কানাডার ন্যাশনাল টিমে খেলে সামিত সোম তিনি আসবেন, তারা আসাতে যে ফুটবল কালচারটা তৈরি হবে, আশেপাশে যে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এই ক্ষেত্রে তো আসলে যে ফুটবল মার্কেট কালচার, এটা তো বুমিং হবে। ইন দ্য লং টার্মের ইম্প্যাক্টে তো এটা খুব পজিটিভ হওয়ার কথা। কারণ আমাদের যারা থাকে না যে অটো চয়েস ধরে নেয় যে আমি বাংলাদেশ টিমে আমি অটো চয়েস, আমি খেলবই, আমি লিগে আমি অটো চয়েস, আমি 11-এ থাকবই, যখন কম্পিটিশনটা আসবে তখনই তো সে নিজেকে আরও বেটার করার চেষ্টা করবে। এক অর্থে আপনার কথায় যুক্তি রয়েছে অবশ্যই, কিন্তু তারপর আপনাকে মনে করতে হবে যে শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক চিন্তা করলে আপনি যদি মনে করেন যে ফুটবলের উত্তেজনা আমেজ এবং আপনি এরকমভাবে ফুটবলকে বুমিং করতে পারবেন, ফুটবলকে ঘিরে আপনার প্রচুর প্রচারণা আসবে এবং এখানে স্পন্সরশিপও সেরকমভাবে আসবে, তাহলে আমি মনে করি যে সেটা আক্ষরিক অর্থে সেটা হবে একটা ভুল পরিকল্পনা। কেন ভুল পরিকল্পনা? কারণ আপনি ন্যাশনাল টিম বছরে ম্যাচ খেলে কটা? সর্বোচ্চ 7টা থেকে 8টা। এবং আপনি একটা ক্লাব ফুটবলে একজন ফুটবলার ম্যাচ খেলেন কটা বা একটা ক্লাব খেলে কটা? আপনি দেখবেন যে এই হিসাবটা যখন আপনি করবেন, আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যে ওন করার কথা যেটা বললেন, আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আমি ফুটবলের কথা বলছিলাম, এখন ক্রিকেটে ফিরে যাচ্ছি। আপনি দেখুন বিপিএল আমাদের এত লম্বা সময় ধরে 12টা বিপিএল চলছে হলো এখন পর্যন্ত, কিন্তু কখনো কি দেখেছেন আপনি যে বিপিএল কে বা দলগুলোকে সেরকমভাবে সেই অঞ্চলগুলো বা সেই এলাকাগুলো সেরকমভাবে ওন করতে পেরেছে? নাম ঠিক থাকে না, আপনি মালিকানা বদল হচ্ছে, আপনি ফ্র্যাঞ্চাইজি বারবার বদল হচ্ছে। তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে আইকনিক ফুড যাদেরকে রংপুর রাইডার্স আর বরিশাল
ফরচুন বরিশাল ছাড়া তো আসলে প্রতিটা টিমেরই নাম চেঞ্জ রাইট। আপনি আইকনিক হিসেবে যাদেরকে রাখছেন তারাও আপনি ক্লাব চেঞ্জ করছেন, মানে সরে যাচ্ছেন। সবকিছু মিলে আপনি যে একটা সুন্দর যে একটা আপনার পুরো জিনিসটার যে একটা সুন্দর করে গড়ে ওঠার যে একটা স্পিরিট রয়েছে বা একটা সম্প্রীতি রয়েছে বা একটা এক ধরনের যে একটা আপনার সিঙ্ক্রোনাইজেশন রয়েছে সেটা কিন্তু গড়ে উঠতে পারছে না। তো এই সিঙ্ক্রোনাইজেশনগুলো যোগ করতে হবে, নাইলে কি হবে জানেন, আপনি গান যতই ভালো লেখুন না কেন, সুর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি সেই গান মানুষের হৃদয় ছুঁয়ে যায় না। ঠিক একই রকম ভাবে গান ভালো করলেন, সুরও ভালো করলেন, কিন্তু মিউজিক অর্কেস্ট্রা আপনার ভালো হলো না, তখন দেখবেন যে আপনি সেটাও আপনি মনোযোগ আসবে না। তার চেয়ে বড় বিষয়, আপনি সবই ঠিক করলেন, গান ভালো করলেন, মিউজিক দিলেন, আপনি সুরও ভালো করলেন, কিন্তু যাকে দিয়ে গাওয়ালেন তিনি ভালো গাইলেন না। সো সবকিছুর একটা সুন্দর একটা সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন। একটা বিরতির সময় হয়ে গেছে কায়সার ভাই। দর্শক যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। এম কায়সার আছেন আমার সঙ্গে, কথা বলছিলাম প্রথম ভাগে ফুটবল নিয়ে, একটু ক্রিকেটে, যেহেতু আপনি পরবর্তীতে ক্রিকেটের কথা বলেন, একটু ক্রিকেটে আসি যে আসলে ক্রিকেটে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের এখন জিম্বাবুয়ের সাথে সামনে আমাদের টুর্নামেন্ট হতে যাচ্ছে, আমাদের সিরিজ হতে যাচ্ছে, নিজে থেকে বুস্ট আপ করার জন্য। পঞ্চপাণ্ডব আস্তে আস্তে বের হয়ে অনেকে গেছেন, কেউ কেউ যাচ্ছেন। এই খালি জায়গা আসলে কিভাবে পূরণ করবে ক্রিকেট? প্রথম বলি, প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে, ঠিক আজ থেকে 20 বছর আগে জিম্বাবুয়ে যে জায়গায় ছিল বাংলাদেশ সেখানে ছিল, আর 20 বছর পরে জিম্বাবুয়ে মানে 20 বছর আগের বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে এখন চলে এসেছে। সো এই দলের সঙ্গে আমি মনে করি না খুব বেশি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের হবে। 2-0 তে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আসলে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলা, কনফিডেন্স বুস্ট আপের চেয়ে বড় বিষয়টা হলো যেটা, যেহেতু আপনার একটা এফটিপির প্রোগ্রামের মধ্যে রয়েছে এবং বায়োলেটারাল সিস্টেমের মধ্যে রয়েছে, সেখানে আপনাকে খেলতেই হবে এদের সাথে। এরপরে বাংলাদেশ দেখবেন আপনি ইন্ডিয়ার সাথে খেলবে, পাকিস্তানের সাথেও খেলবে। সো আপনাকে সবগুলো দলের সাথেই খেলতে হবে। নট নেসেসারি যে যখন আপনি কনফিডেন্স থাকবে না তখন জিম্বাবুয়েকে ডেকে নিয়ে এসে কনফিডেন্স খেললেন, এটা এক ধরনের একটা ট্রল চলে আসছে এখানের মধ্যে। কিন্তু তারপরে আমি মনে করি যে জিম্বাবুয়ে খুব যে একদম আপনার এই দুর্বল দল তাও ভাবার কোনো কিছু নাই। তারাও আপনার নতুন করে তৈরি হচ্ছে, দলের অনেক খেলোয়াড়, নতুন খেলোয়াড় এসেছেন, এবং তাদের প্রবলেমটা হলো যে তাদের আপনার ক্রিকেট স্ট্রাকচারটা ঠিক সেরকম ভাবে স্ট্রং না, এবং তাদের দেখবেন ক্রিকেট স্ট্রাকচারটা স্ট্রং না থাকার কারণে এখন পর্যন্ত তাদের ঠিক পেশাদার যে বিষয়টা, সেই পেশাদারিত্ব তাদের ক্রিকেটের মধ্যে নেই। সো আমার কাছে মনে হয় ছিল, কিন্তু একসময় তো অবশ্যই ছিল, যেটি বললাম যে 20 বছর আগে জিম্বাবুয়ে যেখানে ছিল বাংলাদেশের আজকে সেখানে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট শুধু উল্টো ভাইস ভার্সা হয়ে গিয়েছে আর কি। সো তারপর আমি মনে করি যে এই সিরিজটা বাংলাদেশ দলের অবশ্যই ভালোভাবে জেতা উচিত। আর যেটা আপনি বলছিলেন যে পঞ্চপাণ্ডব, দেখুন আমি কোনো পাণ্ডবে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি যে যখন যে আপনার যে টুর্নামেন্টে বা যে আপনার একাদশ থাকবে, সেই একাদশে সেটা পঞ্চপাণ্ডব থাকুক অথবা আপনার 11তম পাণ্ডব থাকুক, যে থাকবে তাদেরকে জিততে হবে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আপনাকে অবশ্যই কোনো একটা পাণ্ডবের উপর বা কোনো একটা নির্দিষ্ট মানে 5-6 জন ক্রিকেটারের উপর আপনি সব সময়ের জন্য, লম্বা সময়ের জন্য কিন্তু থাকবেন না, ডিপেন্ডেন্ট থাকবেন না। কিন্তু বাংলাদেশে থাকতে হয়েছে এবং এখন পর্যন্ত আছে, থাকতে হয়েছে বলেই কিন্তু এখন দেখবেন যে আপনি বলা হচ্ছে যে যারা চলে গিয়েছেন তাদের রিপ্লেসমেন্ট কোথায়। এই জিনিসটা, এটা আপনি পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু খুঁজতে হয় না। যারা ধরেন আপনি পেশাদারিত্বের দিক থেকে আপনি ক্রিকেটটা পরিচালনা করে, যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদেরকে দেখবেন। কিন্তু আপনি একই সমস্যাটায় পড়ে কিন্তু আবার অনেক সময় শ্রীলঙ্কা যখন মাহেলা জয়বর্ধনা এবং কুমার সাঙ্গাকারা চলে গিয়েছিলেন, তখন তারা এক ধরনের টার্মোইলের মধ্যে কিন্তু পড়ে গিয়েছিল। সেই সময় তো তাদের পারফরমেন্স ভালো ছিল না, তারপর তারা আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে। এই যে ডিপিএল হচ্ছে, ডিপিএলও নানা সমালোচনার সুযোগ করে দিয়েছে, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে কি নেই ডিপিএল এর আলোচনার বিষয়। ঘরোয়া লিগের যদি এই অবস্থা হয়, আপনি কিভাবে একটা সাকিব, একটা তামিম বা একটা মাশরাফি তৈরি করবেন যদি ঘরোয়া লিগের এই অবস্থা হয়? এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। এবার যেটা ঘটেছে সেটা কোনো মতেই দিস ইজ নট ক্রিকেট আপনি নিশ্চিতভাবে বলতে পারেন, এবং যা ঘটেছে সেটা যদি আপনি তাৎক্ষণিকভাবে বিচার করে এটার একটা বড় ধরনের শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে দেখবেন যে এটাই কিন্তু আপনার এক ধরনের মনে হবে যে না, এটাই বোধহয় সঠিক বিষয়, এটার উপরে একটা সিল মোহর পড়ে যাবে যে আমরা এখানে ক্ষমতা দেখিয়ে ম্যাচ ফিক্সিং করতে পারি, নো বল করতে পারি, আউট হয়ে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে চলে আসতে পারি, কিন্তু সেটা দেখার কেউ কিছু নাই। সো আমার মনে হয় যে এবার যদি ক্রিকেট বোর্ডের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা যদি এই বিষয়টা খুব দ্রুত এটা ওয়াইপ আউট না করেন এবং এই বিষয়ে একটা সিদ্ধান্তে না আসেন, তাহলে সেটা আমরা ডিপিএল এ কিন্তু এই ম্যাচ ফিক্সিং ব্যাপারটা অনেক দিন ধরেই দেখে আসছি। আমরা কিন্তু সাকিব আল হাসানকেও দেখেছি রাগ হয়ে তিনি স্ট্যাম্প ভেঙেছেন, লাথি মেরে। সেটা সাকিব আল হাসান স্ট্যাম্প ভেঙেছিলেন আম্পায়ারের যেটাই হোক, ওখানে কিন্তু ফিক্সিং এর একটা ব্যাপার শোনা যাচ্ছিল, গুঞ্জন ছিল যে আম্পায়ারও এটার সাথে জড়িত। তো ফিক্সিং এ তো অনেক দিন ধরে আসলে ডিপিএল এ এই গুঞ্জনটা বা যেটাই হোক প্রমাণও আছে, কিন্তু কখনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কি দেখেছেন যেটার ভয়ে একটা ক্রিকেটার
ফিক্সিংয়ে যেতে ভয় পাবেন যে না আমি আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এমনকি দেখেছেন ইভেন মহিলা ক্রিকেটেও কিন্তু আমরা ফিক্সিং দেখেছি। রাইট, এটাই মহিলা ক্রিকেটে ফিক্সিং এবং তার শাস্তি হয়েছে, ইন্টারন্যাশনালি তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ডিসগ্রেসফুল একটা বিষয়। সো আপনি শিক্ষাটা কোত্থেকে আসে? আপনি শিক্ষাটা কিন্তু ঘরোয়া ক্রিকেটে যদি 2 নম্বরই করেন তাহলে সেই 2 নম্বরের অবস্থানটা আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো নিয়ে যাওয়ার এক ধরনের চিন্তাটার মধ্যে আপনার মধ্যে আসবে। সো এটা আপনাকে অবশ্যই আমি মনে করি যে ঘরোয়া ক্রিকেটের এই জিনিসটা কিন্তু ওয়াইপ আউট করতে হবে। ঠিক একই রকম কারণে আপনি সোনালী অতীতের কথা বলছিলেন, ফুটবলের প্রসঙ্গ টেনে, ফুটবলের সোনালী অতীতটা নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণটা হলো আপনার পাতানো ম্যাচ। আমি একটা স্টোরি লিখেছিলাম যে পাতানো ম্যাচ ফুটবলের ক্যান্সার, সেই ক্যান্সার কিন্তু ফুটবলকে কুরে কুরে খেয়ে ফেলেছে। ঠিক একই রকম অবস্থা কিন্তু চলে আসছে ক্রিকেটেও, এবং ঘরোয়া ক্রিকেটে এখন এটা এত বেশি স্পষ্টতর হয়ে গিয়েছে যে ফিক্সিংটা বা আপনার ইচ্ছাকৃতভাবে আউট হয়ে যাওয়ার বিষয়টা, সেটা যদি আপনি ওয়াইপ আউট না করতে পারেন তাহলে এই ক্রিকেটেও কিন্তু আপনি ফুটবলের মতো সোনালী অতীতের কথা যেটা বলছিলেন সেটা সোনালী অতীত বিবর্ণ হয়ে যাবে। তাহলে আসলে মানে আমাদের ক্রীড়াঙ্গনের কোনো ইমপ্রুভমেন্ট করার জন্য কিংবা সেখানে ভালো কিছু করার জন্য কেউ বসে নেই, সবাই আসলে নিজের কি বলবো আসলে নিজের ভালো এই কারণে আমি মনে করি যে একটা বড় ধরনের চেঞ্জ দরকার। আপনি চেঞ্জ দরকার সব ক্ষেত্রে, আপনি কর্মকর্তাদের মধ্যেও চেঞ্জ দরকার। আপনি 20-25 বছর ধরে একই ধরনের কর্মকর্তাদের একই ফেস দেখছেন, একই সংগঠকদের দেখছেন, নতুন কাউকে তারা সুযোগও দিচ্ছেন না। আমি মনে করি যে এইখান থেকেও একটা চেঞ্জ আনা উচিত। তারা যেহেতু 15, 16, 17, 18, 20 বছর ধরে থাকছেন এবং কোনো কিছু করতে পারছেন না, দেন তাদের চলে যাওয়া উচিত। কিভাবে আছেন এটাও একটা প্রশ্ন রয়েই যায়। একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। গেমনে আবারও স্বাগত। আমার সঙ্গে আছেন এমএম কায়সার। কথা বলছিলাম আসলে ক্রীড়াঙ্গনের অনেকগুলো ইভেন্টে কিন্তু এতক্ষণ আমরা কথা বলেছি, একটু হকিতে যেতে চাই। একসময় কিন্তু হকিও খুব জমজমাট ছিল ফুটবলের মতো, সেই হকিও কিন্তু তার রং হারিয়েছে। আমি নিজে হকি খেলেছি। যখন আপনি এই হকি পাকিস্তান এবং ভারতের ম্যাচ হয়েছিল, এখানে বাংলাদেশও খেলেছিল এবং বাংলাদেশ সেই একটা ম্যাচে জিতেছিল, তখনও আপনি দেখা গিয়েছিল যে ফুটবল বা ক্রিকেট আপনার বৈকল্পিক বিনোদনের একটা বিষয় ছিল, কিন্তু হকিও সেখানে চলে এসেছিল। কেন এসেছিল? তার অন্যতম একটা কারণ ছিল সাকসেস। আপনি যখনই যে কোনো খেলায় যদি আপনি সাফল্য নিয়ে আসেন, দেখবেন যে সেই খেলার এক ধরনের ক্রেজ, এক ধরনের আমেজ কিন্তু তৈরি হয়, এক ধরনের ভালোবাসা তৈরি হয় যে আমিও পারবো এটাতে। কিন্তু সেটা তারা ধরে রাখতে পারেননি লম্বা সময় ধরে। আরেকটা বড় বিষয়টা হলো যে তবে এখন আপনি দেখবেন যে এই হকির কিছুটা হলেও আমার কাছে মনে হচ্ছে যে সেটার মধ্যে একটা ইতিবাচক একটা পরিবর্তন এসেছে। এই হকি প্রথমবারের মতো আপনার ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে। বয়সভিত্তিক হোক বা যেটাই হোক না কেন, তারা অন্তত খেলার একটা সুযোগটা পেয়েছে। সো হকিতেও কিন্তু আমাদের পোটেনশিয়ালিটিটা রয়েছে এবং সেই পোটেনশিয়ালিটিটা কাজে লাগাতে পারলে আমি মনে করি যে ফুটবল এবং ক্রিকেট যেভাবে এগিয়েছে বা যেভাবে আপনি এক ধরনের পুরো মানুষের মধ্যে এক ধরনের ক্রেজ তৈরি করেছে, হকিটাও সেটা করতে পারবে। তবে সেটার জন্য কিন্তু আমি আবার সেদিকে ফিরে যাচ্ছি, সেটা হলো যে ক্লাব কেন্দ্রিক আপনার এই সাফল্যটা ধরে রাখতে। একটু আগে আপনি বলছিলেন যে আসলে যারা একটা চেয়ারে বসেছে তারা 20, 25, 30 বছর ধরেই বসে আছে, যার জন্য পরিবর্তনটা সেভাবে দেখা যাচ্ছে না। এই যে তারা 30 বছর ধরে বসে আছে, কোনো পরিবর্তন নাই, কোনো সাফল্য নাই, এটা জবাব দিতে আসলে কার কতটুকু আছে বলে আপনি মনে করেন? না, জবাবদিহিতা নেই বলেই তারা বসে রয়েছেন। জবাবদিহিতা যদি থাকতো বা সামান্য যদি লজ্জা তাদের থাকতো তাহলে হয়তো তারা চলে যেতে পারতেন। না, তারা চলে যেতে পারতেন। কারণটা হলো যে এখানে তারা পুরো জিনিসটাকে অনেকে একদম স্পষ্টত যে তারা এই স্পোর্টসটাকে ইউজ করেছেন তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত ব্যবসার জন্য, এবং তার সবচেয়ে বড় বিষয়টা হলো যে বিদেশ ভ্রমণের জন্য, বিনা পয়সায় বিদেশ ভ্রমণের জন্য কোট একটা গায়ে চাপিয়ে বিদেশ ভ্রমণে চলে যাবেন। পৃথিবীর অন্য কোনো দেশে আপনি দেখেছেন যে কর্মকর্তারা সামনে রয়েছেন এবং ক্রীড়াবিদরা পিছনে রয়েছেন? বাংলাদেশে দেখা যায়, শুধুমাত্র বাংলাদেশে দেখা যায়। এই সমস্যা থেকে আমি মনে করি যে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যেটা বলছিলাম যে যারা পারেননি তারা আর পারবেন না, সো তাদেরকে আপনি সামনে নিয়ে, আর আমার মনে হয় না যে পরীক্ষায় তাদেরকে করার বিষয় রয়েছে। পরিবর্তনটা কি সম্ভব এখন? পরিবর্তনটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমি মনে করি যে সম্ভব, এবং যারা পারবেন তারা এগিয়ে আসলেই কিন্তু এই পরিবর্তনটা সম্ভব। সমস্যাটা হলো যে যারা পারছেন না তারা নিজেদেরকে এই জায়গাটায় এমনভাবে গেড়ে বসে রয়েছেন যেন মনে হচ্ছে যেন এটা বোধহয় তাদের বাপ দাদাদের জায়গিরদারের মতো হয়ে গিয়েছে। অনেকে এমনভাবে পুরো জিনিসটাকে আপনার পোর্ট্রেট করছেন বা দেখানোর চেষ্টা করছেন যে আমি ছাড়া বোধহয় এখানে আর কোনো মানে অন্য কারো বিকল্প কোনো কিছু নেই, যেন মনে হচ্ছে যে না আই মিন ইনডিসপেন্সিবল ইন দিস এরিনা, যে আমাকে ছাড়া, আমি অপরিহার্য, আমাকে ছাড়া বোধহয় এখানে আর কোনো সম্ভব না। পৃথিবীতে অপরিহার্য বলে কোনো কিছু নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে যিনি মনে করবেন যে আমি এখানে অপরিহার্য, আমাকে ছাড়া সম্ভব না, তাকে আমি বলছি যে তিনি অন্তত 5 বছরের জন্য সরে যান, দেখেন আপনার জায়গায় আরেকজন যিনি আসছেন তিনি পারেন কিনা। নিশ্চয়ই। আচ্ছা ভাই, আজকে আর সময় নেই তাই কথা বলতে পারছি না, আরো কিছু ব্যাপার নিয়ে কথা বলতে পারলে ভালো লাগতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 কে।
দর্শক আজকে গেম অন এখানেই শেষ করছি। আগামী শুক্রবারে একই সময়ে ফিরে আসবো গেম অন নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।